নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন গল্পের আসর। আজকের আমাদের বিশেষ নিবেদন লেখক রূপম রায়ের লেখা চিত্রশিল্পী হত্যা রহস্য। তাহলে আমাদের আজকের গল্পটি কেমন লাগলো শুনে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আর এরকম আরও অসংখ্য গল্প শোনার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তাহলে আর বেশি কথা না বলে শুরু করা যাক আমাদের আজকের এই নিবেদন। কলকাতায় এবারে শীতটা বেশ জাঁকিয়ে পড়েছে। সকালে এত কুয়াশা পড়ছে যে সামনের কিছুই চোখে দৃশ্যমান হয় না। আর হাড় কাঁপানো ঠান্ডার কথা আর কি বলবো। তবে আজ সোমবার কলকাতা শহরের বুকে জানুয়ারি মাসের এক শীতল সকাল। পুরো শহর তখন কুয়াশার চাদরে ঢাকা। ঠান্ডা মৃদুমন্দ বাতাস বইছে উত্তরের দিক থেকে। পুঁটিরাম চা দিয়েছে। সেই গরম গরম চা সহযোগেই এটা ওটা নিয়ে কথা হচ্ছিল। আজ এই বালিগঞ্জের বাড়িতে আমি এবং অজিতেশ আমাদের প্রিয় লাইব্রেরিতে বসে আছি। অজিতেশ, বুঝলে ভাইয়া, একটা নতুন গল্পের প্লট নিয়ে ভাবছি। এইবার একটা থ্রিলারের গল্প লিখব ঠিক করেছি। আসলে পাঠকেরা রোমাঞ্চকর কিছু চায়, কি বলো? লেগো অমরজিৎ, লেগো। তোমার তাও হাতে কাজ আছে, প্রকাশকরা 2 দিন পর পর গল্প চায়। আমার যে এই মাসে একটাও সেরকম মাথা খাটানোর মতো কেস জুটলো না। আর বুদ্ধিটাও বাড়িতে বসে বসে যেমন দমে যাচ্ছে কেমন যেন। ছাড়ো ভাইয়া, কি প্লট ভাবছো বলো দেখি? ভাবছি একজন শিল্পপতিকে নিয়ে গল্প লিখব। তার একটা বড় ব্যবসা আছে আর সেই লোকটার অদ্ভুত সুন্দর একটি বাড়ি আছে। কিন্তু সেই শিল্পপতির সংগ্রহে আছে বহু মূল্যবান কিছু হাতে আঁকা ছবি, যার মধ্যে একটির মধ্যে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য। আর সেই সত্য হয়তো কারো অসুবিধা করতে পারে। তার জন্যই একদিন শিল্পপতির দেহ মৃত অবস্থায় পাওয়া যায় আর ছবিটা চুরি যায়। আমার কথাটা শেষ হবার আগেই ঠিক তখনই টেবিলে রাখা টেলিফোনটি বেজে উঠল। আমি চুপ করে গেলাম। অজিতেশ ফোনটি ধরে সেটি স্পিকারে দিয়ে দিল, যাতে আমি 2 দিকের কথাই শুনতে পাই। হ্যালো, অজিতেশ বক্সি স্পিকিং। ফোনের অপর প্রান্ত থেকে ভেসে এলো ডিএসপি অনন্ত চ্যাটার্জির চেনা পরিচিত গম্ভীর কণ্ঠস্বর। অজিতেশ, তুমি কি ব্যস্ত আছো? না, চা খাচ্ছি আর অমরের নতুন গল্প শুনছি। কি হয়েছে বলুন? আসলে একটা জটিল কেস এসেছে, বুঝলে। এক্ষুনি তোমার সাহায্য দরকার। বিখ্যাত চিত্রশিল্পী অরূপ বসুকে তার স্টুডিওতে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। আর ঘটনাটা খুবই অদ্ভুত। আমি চুপ করে বসে শুনছিলাম। মৃত অবস্থায়? তার মানে আত্মহত্যা? দেখো, সেই বিষয়ে তো এখনো আমরা নিশ্চিত নই। গলায় ফাঁস লাগানোর চিহ্ন আছে, যা আত্মহত্যার ইঙ্গিত দেয়। কিন্তু মৃতদেহের পাশে পাওয়া গিয়েছে অদ্ভুত একটি ছবি, যেটা পুরোটাই লাল রং দিয়ে আঁকা। ছবিটা ভীষণ বীভৎস, এক দেবতার ছবি। এই ছবিটাই কি চিত্রশিল্পী অরূপ বসু তার শেষ সময়ে আঁকছিলেন? সবকিছুই এতটা অদ্ভুত যে আমার সন্দেহ এটা আত্মহত্যা হলেও হতে পারে। তা তুমি একবার এখানে এসে ব্যাপারটা দেখো না, এতে আমাদের কাজের একটু সুবিধাই হবে আর কি। অজিতেশ তার পাশে রাখা নোটবুকটা হাতে তুলে নিল। বিস্তারিত বলুন, পুলিশ এখনো অবধি কি কি তথ্য পেয়েছে? দেখো, বাড়ির দারোয়ান আগের দিন রাত 10:30টার দিকে ওই স্টুডিওর ভেতর থেকে একটা কোনো শব্দ শুনতে পায়। তবে সে সেই নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজনীয়তা মনে করেনি। পরদিন সকালে স্টুডিওর দরজা ভেঙে দেখা যায় অরূপ বসুর দেহ মেঝেতে পড়ে রয়েছে, আর তার পাশে পড়ে আছে একটা টুল, আর ফ্যান থেকে ঝুলছে একটা ছেঁড়া দড়ি। তার ঠিক পাশেই পড়েছিল তার আঁকা শেষ অদ্ভুত শিল্পকর্মটা। অর্থাৎ দেখে তো মনে হচ্ছে চিত্রশিল্পী নিজেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে এই আত্মহত্যার উদ্দেশ্য কি তা ঠিক এখনো বুঝতে পারা যাচ্ছে না। বেশ চমকপ্রদ ঘটনা শুনেই মনে হচ্ছে কেসটা বেশ জটিল। হ্যাঁ, আর ঠিক এই কারণেই তোমার সাহায্য চাই। দেখো, অরূপ বসু এমন একজন শিল্পী ছিলেন যার কাজ আন্তর্জাতিক পর্যায়ে সমাদৃত। অজিতেশ, তার মৃত্যু আমাদের জন্য এক বড় ক্ষতি। হে, ঠিক আছে, আমি আর অমর এখনই রওনা হচ্ছি। স্টুডিও ঠিকানা বলো।
ঠিকানা লিখে নিয়ে অজিতেশ ফোন রেখে দিল। তারপর আমার দিকে তাকিয়ে বলল, শিল্পপতির গল্প শোনার বদলে এবার একজন শিল্পীর রহস্যময় মৃত্যুর তদন্তে নামতে হবে। চলো তৈরি হয়ে নাও অমরজিৎ। আমি উত্তেজিত হয়ে বললাম, অরূপ বসু? তার চিত্রকর্ম নিয়ে তো অনেক কাহিনী শুনেছি। তিনি এর মধ্যে একটা বিশেষ ছবি আঁকছিলেন, যেটা নাকি তার জীবনের সেরা সৃষ্টি হবে। খবরের কাগজেও বেরিয়েছিল খবরটা। এটা কি সেই চিত্রকর্মের জন্যই খুন? ঠিক জানি না অমরজিৎ, তবে প্রতিটি রহস্য একটি পাজলের মতো, বুঝলে? এই অরূপ বসুর পাশে পড়ে থাকা তার শেষ চিত্রকর্মটি হয়তো সেই পাজলের প্রথম টুকরো। আসল রহস্য বুঝতে হলে আমাদের সবকিছু একত্রে জোড়া লাগাতে হবে। আমরা আর কথা বলে সময় নষ্ট করলাম না। ট্যাক্সি নিয়ে বেরিয়ে পড়লাম নিহত অরূপ বসুর বাড়ির উদ্দেশ্যে। ডিএসপি অনন্ত চ্যাটার্জির দেওয়া ঠিকানায় পৌঁছাতে আমাদের প্রায় ঘণ্টা খানিক লাগল। শিল্পী অরূপ বসুর বাড়িটি শহরের এক নিরিবিলি অঞ্চলে, চারপাশে গাছপালা দিয়ে ঘেরা। বাইরে থেকে দেখলে মনে হবে শিল্পীর শিল্পকলা সৃষ্টির জন্য এর যে ভালো স্থান হয় না। বাইরে তখনও 3টি পুলিশের জিপ দাঁড়িয়েছিল। বাড়ির বাইরেও কয়েকজন চেনা পুলিশের লোককে ঘোরাফেরা করতে দেখলাম। বুঝতে পারলাম ওরা বাড়িটা ভালো করে খুঁজে দেখছে, কিন্তু বাড়ির ভেতরে ঢুকতেই বুঝতে পারলাম সেই বাইরের সৌন্দর্যকে যেন মুছে দিয়েছে মৃত্যুর ভয়ানক উপস্থিতি। আমাদের স্বাগত জানালো ডিএসপি অনন্ত চ্যাটার্জি। তার মুখটা এখন বেশ গম্ভীর বলা চলে। আমরা সিঁড়ি দিয়ে উঠতে উঠতে পৌঁছালাম বসার ঘরে, যেখানে বহু আঁকা ছবি দেয়ালে সাজানো ছিল। অজিতেশ সেগুলো দেখে বলল, অজিত, এখানে বেশ কিছু সুন্দর আঁকা ছবি দেওয়ালে দেখা যাচ্ছে, যেগুলোর মূল্য নির্ধারণ করলে হয়তো দেখা যাবে এগুলোর দাম কয়েক লাখ টাকারও উপরে। এবার আমরা প্রবেশ করলাম অরূপ বসুর স্টুডিও ঘরে। সেখানে ঢুকে প্রথমেই চোখে পড়ল মেঝের ওপর পড়ে থাকা লাশের চিহ্ন। ময়না তদন্তের জন্য দেহটা নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে আশা করি, কিন্তু জায়গাটা এখনও দাগ দিয়ে চিহ্নিত করা। আর ঘরের এক কোণে রাখা সাদা কাপড়ে জড়িয়ে থাকা মৃতদেহ। তার ঠিক পাশেই রাখা ছিল একটা বিশাল ক্যানভাস। সেই ক্যানভাসেই আঁকা ছিল অরূপ বসুর শেষ চিত্রকর্ম, কিন্তু সেটাও এখন আবছা সাদা কাপড়ে ঢাকা। অজিতেশ আগে এগিয়ে গিয়ে মৃতদেহটা মিনিট খানেক ভালো করে পরীক্ষা করে দেখল, আর তারপর বলল, অনন্তবাবু, এটাই কি সেই বিখ্যাত ছবি? হ্যাঁ, ছবিটা দেখে তো মনে হচ্ছে হত্যার সময় এটা হয়তো কোনোভাবে একটা বিরাট ভূমিকা রেখেছে। তবে সবচেয়ে অদ্ভুত ব্যাপার, ছবির চারপাশে কিন্তু কোনো রক্তের দাগ নেই। এটা সরানোরও কোনো চেষ্টা করা হয়নি। কিন্তু এই ছবিটাও যে ভালো দাম হবে তা কিন্তু বেশ সহজেই আন্দাজ করা যায়। তবে কেন খুনের পর এটা এমনভাবেই রেখে দেওয়া হলো? আর অজিতেশ, বলছি, তুমি বডি দেখে কি বুঝলে? খুন না আত্মহত্যা? আত্মহত্যার কোনো প্রশ্ন ওঠে না। এখানে ঘটনাটি সাজানো হয়েছে গলায় দড়ির ফাঁস লাগিয়ে, ফ্যানের সঙ্গে দড়ি ঝুলিয়ে। কারণ যদি কোনো মানুষের ফাঁস দিয়ে মৃত্যু ঘটবে, অবশ্যই তার ঘাড়ের হাড় আগে ভাঙার কথা। এখানে তা কিন্তু কিছুই ঘটেনি। আমার বিশ্বাস বডি ময়নাতদন্তের জন্য পাঠান, এটাই আসবে আশা করি। ওনাকে আগেই হত্যা করা হয়েছে, তারপর ফাঁস লাগিয়ে ঘটনাটা সাজানো হয়েছে। ওসব ছাড়ুন, ছবিটা খুলে দেখান তো। ওর মধ্যে যদি কিছু লুকোনো থাকে সেটা আমাদের রহস্য সমাধানে সাহায্য করতে পারে। অনন্তবাবু চিত্রকর্ম থেকে সাদা কাপড় সরালেন। আমরা এবার সবাই একটু এগিয়ে গেলাম ছবিটির দিকে। ছবিটি লাল রঙের বিভিন্ন শেড দিয়ে আঁকা, এবং তার মধ্যে যেন এক রহস্যময় মহিলা, যার মুখাবয়ব বিষাদের ছাপ বহন করে তাকিয়ে আছে শূন্যতার দিকে। শিল্পকলাটি যে দারুণ তাৎপর্যপূর্ণ তা সহজেই আন্দাজ করা যায়। এই ছবিটি দেখে অদ্ভুত লাগছে অজিতেশ। এটাতে কি কোনো লুকোনো সংকেত থাকতে পারে? ছবির রং লাল, আর তার অভিব্যক্তি সবকিছুই বিশেষ কিছুর ইঙ্গিত দেয়। তবে এখনই নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। ছবিটা এখানে মৃতদেহের পাশে রাখা, সুতরাং এটি বেশ গুরুত্বপূর্ণ। আমরা আরো কিছুক্ষণ চারপাশটা খুঁটিয়ে দেখলাম। ডিএসপি অনন্তবাবু আমাদের দেখালো যে লাশ যেখানে পাওয়া গিয়েছিল তার চারপাশে কোনো অন্য রকম চিহ্ন নেই।
আমরা বেরিয়ে এলাম স্টুডিও থেকে, আর নন্দিনী বসুর সঙ্গে দেখা করার জন্য তার ঘরের দিকে রওনা হলাম। পথে ডিএসপি জানালেন অরূপ বসুর স্ত্রী নন্দিনী বসু খুবই আঘাত পেয়েছেন এবং তিনি গভীরভাবে শোকাহত। আমরা এবার একটি বড় ধরনের শোবার ঘরে প্রবেশ করে দেখলাম একজন মধ্যবয়সী মহিলা বসে আছেন বিছানার ওপরে। তার চোখগুলো ভীষণ রকমের লাল ও মুখে কান্নার ছাপ স্পষ্ট। মহিলার মুখে বিষাদের ছাপ, তাই নিয়ে তিনি আমাদের দিকে তাকালেন আর চিৎকার করে তীব্র স্বরে বলে উঠলেন, আপনারা কি আমার স্বামীর হত্যাকারীকে ধরতে পারবেন? আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে অরূপ আমাকে ছেড়ে চলে গেছে। আমরা সত্যিটা খুঁজে বের করব। আপনি শান্ত হন মিসেস বসু। আপনাকে আমরা কয়েকটা ছোট খালি প্রশ্ন করব, আপনি তার সঠিক উত্তর দেবেন, তাহলে আমরা নিজেদের কাজ ভালো মতো করতে পারবো। আচ্ছা, আপনি কি বলতে পারেন অরূপ বাবুর কোনো শত্রু ছিল, অথবা এমন কেউ যার প্রতি তিনি সন্দেহ পোষণ করতেন? মহিলা নিজের চোখের জল মুছে বললেন, অরূপ সাধারণত নিজের কাজে ব্যস্ত থাকতেন, তবে আমি সন্দেহ করছি তার মডেল অহল্যা চক্রবর্তীকে। সে যেন কিছুদিন ধরে আমার স্বামীর সাথে কাজ করছিল, তবে কয়েকদিন তাদের মেলামেশাটা যেন। এইটুকু বলে মহিলা যেন থেমে গেলেন। আমি বললাম, অহল্যা? তিনি কি কিছু করেছেন যার জন্য আপনি তাকে সন্দেহ করছেন? আমার মন বলে সে অরূপের সঙ্গে অনেক ঘনিষ্ঠ হয়ে উঠেছিল। আমি এটা সহ্য করতে পারছিলাম না। আমার মনে হয় সে আমার স্বামীকে হয়তো খুন করেছে। ও। ঠিক আছে মিসেস বসু, আমরা অহল্যার সঙ্গে কথা বলবো, তবে তার আগে জানতে চাই আপনার বাড়ি থেকে কিছু মূল্যবান জিনিস চুরি গেছে কি? হ্যাঁ, বাড়িতে সবকিছুই ঠিকঠাক আছে, কিন্তু ওর আঁকা সব থেকে মূল্যবান যে ছবিটার কথা খবরের কাগজে বেরিয়েছিল ওটা চুরি গেছে। আর আর অরূপ আমাকে ছেড়ে চলে গেছেন। তার সেই ছবিটাই যেন তার জীবনের সবকিছু হয়ে উঠেছিল, অথচ আজ সেই ছবি আমাদের জীবনে বিপদ ডেকে আনলো। ভদ্রমহিলা আবার যেন একটু ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করলেন। অজিতেশ চুপচাপ তার নোটবুক বার করে কিছু লিখে নিল। তার শেষে একটি প্রশ্ন করল, আচ্ছা, কাল রাতে যখন খুন হলো আপনি তখন কি করছিলেন? রাতে কি অরূপ বসুর সঙ্গে কোনো কথা হয়নি? রাতে খাবার টেবিলে আমাদের কথা হয়েছিল, তবে আমার একটা অভ্যাস আছে, আমি রাতে ঘুমের ওষুধ খেয়ে শুই, তাই পরের দিন সকাল না হলে আমার ঘুম সহজে ভাঙে না, তাই রাতের কিছু আমি টের পাইনি। আচ্ছা মিসেস বসু, আপনার হাতের ওই ব্রেসলেটটা কি সোনার? মহিলা হাতের দিকে দেখে জানিয়ে দিলেন, হ্যাঁ। আমরা এবার সেই বাড়ি থেকে বেরিয়ে আসি। সিঁড়ি দিয়ে নামতে নামতে অজিতেশ অনন্তবাবুকে বলল, অহল্যা চক্রবর্তীকে এখন খুঁজে বের করা জরুরি। এই রহস্যে সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, সেটা আমি অনুভব করতে পারছি। সে যেন পালিয়ে না যায় কোথাও। আমরা এখন বাড়ির দিকে এগোই। নতুন কোনো তথ্য পেলে টেলিফোন করে জানাবেন। অনন্ত চ্যাটার্জি আমাদের একটি পুলিশ জিপে করে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলেন। বাড়ি ফিরে আমরা দুপুরের খাওয়া দাওয়া মোটামুটি শেষ করে বসেছি বারান্দার হালকা রোদ্দুরে। আসলে শীতের রোদ অত্যন্ত আরামদায়ক। অজিতেশ ইতস্ততভাবে পায়চারি করছে, তার হাতে তখন তার পছন্দের সিগারেট। আসলে আমি জানি ও এখন সমস্ত ঘটনাগুলো নিজের মনে সাজিয়ে নিতে চাইছে। এই সময়ে ও কারোর সাথে কথা বলে না, তবুও হঠাৎ করেই আমায় আনমনে জিজ্ঞেস করলো, আচ্ছা অমরজি, তুমি তো আমার সঙ্গে এতদিন আছো, তাহলে বলো তো এখানে পরপর কি রহস্য আমাদের সামনে উঁকি মারছে? আমি অপেক্ষা না করে যেটা মনে হলো বললাম। অজিতেশ, আমার মন বলে প্রথম রহস্য হলো অরূপ বসুর যে মহামূল্যবান চিত্রটি চুরি গিয়েছে সেটা কে নিয়েছে? খুনি খুন করে পালাবার সময় সেটি নিয়ে পালিয়েছে। সেটা করতে গেলে তো অনেক সময় লাগবে। তুমি ভুলে যাচ্ছ অমরজিৎ, খুনির হাতে অফুরন্ত সময় ছিল, কারণ বাড়িতে ছিলেন শুধু নন্দিনী বসু, আর তার রাতে ঘুমের ওষুধ খেয়ে শোবার অভ্যাস আছে। তাই খুনি বিস্তর সময় পেয়েছে। তবে এখন প্রশ্ন হলো খুনটা হলো কিভাবে? যদি খুনিকে অরূপ বসু দেখতে পান, তবে ধস্তাধস্তির কোনো চিহ্ন অবশ্যই থাকবে। সেটা ঘরে আমরা পাইনি। আর অপরদিকে চিত্রকরের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, অর্থাৎ কোনো অদ্ভুত উপায়ে তাকে মারা হয়েছে। এবং তারপরে এই ঘটনা আত্মহত্যার রূপ দেবার জন্য
দড়ির ফাঁস ব্যবহার করা হয়েছে। আচ্ছা, একটা জিনিস ভেবে দেখো অজিতেশ, নন্দিনী বসু আমাদের বলেছিল রাতে অহল্যা নামক মেয়েটি কিন্তু এসেছিল ছবির মডেল হিসেবে কাজ করতে। সেই মেয়েটি যদি অরূপ বসুকে কিছু বিষ জাতীয় জিনিস খাইয়ে হত্যা করে ছবিটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, সেটার সম্ভাবনাও কম, কারণ রাতে অরূপ বসু তার স্ত্রীর সঙ্গে স্বাভাবিকভাবেই খাবার টেবিলে রাতের খাবার খেয়েছিলেন। আমার মাথায় তো কিছুই আসছে না। আমার তো এটাকে একবার আত্মহত্যাও মনে হচ্ছে, কারণ কারণ ছবিটার রং যে অদ্ভুত রকমের লাল, আর ওই ছবির ভেতরের মহিলার অভিব্যক্তি তা আঁকার পর যে কেউ আত্মহত্যা করতে পারে এরকম বীভৎস ছবি আমি খুব একটা দেখিনি। অজিতেশ আমার কথা শুনে খালি হো হো করে হেসে উঠল, তারপর বলল, না বন্ধু, এটা খুনি, এর প্রমাণ আমি দিতে পারি। তবে সঠিক আরো কিছু তথ্যের দরকার আছে যা ধরে এগোতে পারবো। অজিতেশের কথা শেষ হওয়ার আগেই টেলিফোনটা বেজে উঠল। অজিতেশ সেটা তুলে নিয়ে 3 বার হুঁ বলল, তারপর খালি বলল, আমরা পৌঁছে যাব সঠিক সময়। পুলিশ স্টেশন দিয়ে ফোন এসেছিল আশা করি। আর 4:30 নাগাদ আমরা অহল্যা চক্রবর্তীর ফ্ল্যাটের দিকে যাব। পুলিশও থাকবে, ওরাই গাড়ি নিয়ে আমাদের নিয়ে যাবে। আমরা 4:30 বাজার আগেই তৈরি হয়ে গিয়েছিলাম। ঠিক 15 মিনিট অপেক্ষা করিয়ে আমাদের বাড়ির গলির মুখে দুটো ভারী পুলিশের জিপের শব্দ শুনতে পেয়ে আমরা নেমে এলাম। অজিতেশকে যেন একবার বলতে শুনলাম, বাঙালি মানেই ল্যাথখোর, বুঝলে ভাইয়া? এই জন্যই পুলিশ কোথাও সঠিক সময় পৌঁছতে পারে না। আমাদের গাড়ি থামল ঠিক 15 মিনিটের মাথায় শহরের এক মধ্যবিত্ত এলাকায়। 4 তলা বিশিষ্ট একটি ছোট্ট ফ্ল্যাট, যার জানালাগুলোতে ভারী পর্দা টানা। কলকাতা শহরের এই পুরনো ফ্ল্যাটগুলোর মালিক যে কোথায় তা কেউ জানে না। তারাই বসত বাড়িগুলো তৈরি করে, আর মাস শেষে ভাড়া পেলেই তাদের আর কিছু চায় না। সে যাই হোক, আমরা সিঁড়ি দিয়ে উঠে এলাম বাড়ির দোতলায়। একটা দরজার সামনে দাঁড়িয়ে বেল বাজানোর সাথে সাথেই কয়েক মুহূর্ত পর দরজা খুলল এক কম বয়সী তরুণী, লম্বা ফর্সা, আর তার চোখে যেন বিষাদের গভীর ছাপ। এ কি? পুলিশ? পুলিশ এখানে? আর আপনারা কারা? কি চান? আমি অজিতেশ বক্সী, আর উনি ডিএসপি অনন্ত চ্যাটার্জি। আমরা চিত্রকার অরূপ বসুর মৃত্যুর তদন্ত করছি। আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। কথাটা শোনা মাত্র অহল্যার মুখটা যেন ফ্যাকাশে হয়ে গেল। সেটা আমাদের কারো দৃষ্টিগোচর হয়নি। তাকে তাকে কে হত্যা করলো? পুলিশ তো আমাকে কিছু জানায়নি, বা এইরকম কোনো খবর তো আমার কাছে আসেনি। আসুন, আপনারা ভিতরে আসুন। ভেতর ঘরের সামান্য আসবাবপত্র দেখেই ঠাউর হচ্ছে এই মেয়েটির অবস্থা তেমন একটা ভালো নয়। হয়তো সামান্য কিছু টাকার জন্যই অরূপ বসুর মডেল হবার জন্য কাজ করছিলেন। অজিতেশ প্রথম কথা বলল, আচ্ছা, শুনেছি আপনি তার শেষ চিত্রকর্মের মডেল ছিলেন, আর কাল রাতেও আপনি সেই বাড়িতে গিয়েছিলেন। আপনি কি অরূপ বসুর আঁকা কালকের দেখা ছবিটা নিয়ে কিছু বলতে পারেন? অর্থাৎ ছবিটা কেমন ছিল? কাল স্যারের নতুন কিছু আঁকার কোনো ঝোঁকও ছিল না, তবে তিনি আমাকে সামনে বসিয়ে কিছু পোর্ট্রেট আঁকার চেষ্টা তো করছিল, আর পুরোটাই পেন্সিল স্কেচ। কথাটা শোনা মাত্র আমাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি বললাম, তুমি তুমি কাল কোনো লাল রঙের আঁকা অদ্ভুত নারী মূর্তির ছবি দেখোনি? না, একদমই না। আমি যেটা দেখেছি আমি সেটাই বললাম। তবে কাল স্যার একটু ইতস্তত ছিলেন, আর তিনি বলেন তার জীবনের আঁকা সবথেকে আশ্চর্য আর সবথেকে সুন্দর ছবিটা একজন কিনবে বলেছেন। কি যেন নামটা? হ্যাঁ, শুভেন্দু পাল। উনি নাকি ছবিটা 20 লক্ষ টাকা দিয়ে কিনতে চেয়েছেন। তুমি কি কখনো শুভেন্দু পালকে সামনে দেখেছো? অহল্যা তার মাথা 2 পাশে ঘুরিয়ে না জানিয়ে দেয়। তার সাথে সাথে অজিতেশ আরো একটা প্রশ্ন করে বসে। শেষ প্রশ্ন, এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমার কি অরূপ বসুর স্ত্রী নন্দিনীর সঙ্গে কোনো বিরোধ ছিল? অহল্যা চুপ করে গেল, তার চোখ নিচের দিকে নামিয়ে আনলো, তারপর বলল, নন্দিনীদি আমাকে একেবারেই পছন্দ করতেন না। তিনি মনে করতেন আমি তাদের দাম্পত্য জীবনে সমস্যা আনছি, কিন্তু সেটা সত্যি নয়। আমি আর অরূপ স্যার শুধুই বন্ধু ছিলাম। তবে আমি বুঝতে পেরেছিলাম
আমাকে নিয়ে মাঝে মধ্যেই তাদের মধ্যে কথা কাটাকাটি হতো। ঠিক আছে, আমাদের মোটামুটি যা জানার জানা হয়ে গেছে। তবে তদন্ত শেষ না হওয়া অবধি তুমি শহর ছেড়ে যাওয়ার চেষ্টা করবে না। আর পুলিশ তোমার ঘরটা একবার সার্চ করে দেখবে, এটা তদন্তের মধ্যে পড়ে। আজ আমি উঠি, নমস্কার। আর পরে যদি কোনো দরকার লাগে অবশ্যই তোমাকে ডেকে নেওয়া হবে। আমি কিন্তু কিছু জানি না। অরূপ স্যারকে যারা হত্যা করেছে তাদের আমি ধিক্কার জানাই। অরূপ স্যারের মতো ভালো মানুষ এভাবে কোনোভাবেই মারা যাওয়ার যোগ্য নয়। আশা করি আপনারা তার খুনিকে শাস্তি দেবেন। আচ্ছা, ওটা কার ছবি? বলে অজিতেশ দেয়ালের দিকে হাত দেখালো। আমরা দেখলাম ছবিতে অহল্যার সাথে একটি কম বয়সী ছেলে দাঁড়িয়ে আছে। অহল্যা একটু ইতস্তত হয়ে বলল, ও আমার প্রেমিক অংশু সামন্ত। পরের মাসেই আমরা বিয়ে করব ঠিক করেছি। ও এসবের কিছুই জানে না। অজিতেশ আর আমি বেরিয়ে এলাম ফ্ল্যাটটা ছেড়ে। আমাদের বাড়ি পৌঁছে দিল পুলিশের একটা জিপ। তবে রাস্তায় আস্তে আস্তে আমি অজিতেশকে বললাম, এবার কি অজিতেশ, রহস্য যে আরো জটিল হয়ে গেল। কারণ মেয়েটি বলছে যে ছবি পাওয়া গিয়েছে সেটি রাতে অরূপ বসু আঁকেননি। আর অন্যদিকে শুভেন্দু পাল নামক লোকটা 20 লক্ষ টাকার ছবির জন্য কি তাকে খুনটা করতে পারে? তবে তুমি বলছো অমরজিৎ, শুভেন্দু পালের বাড়ি থেকে একবার ঘুরে আসতে হবে, তাই তো? তবে যে লোক 20 লক্ষ টাকার ছবি কিনতে পারে সে তোমার আমার মতো সাধারণ মানুষ নয়। ধনী যে সেটা বলে দিতে হবে না। দেখা যাক কাল যদি তার সঙ্গে দেখা করা যায়। আমাদের বাড়ি ফিরতে ফিরতে হয়ে গিয়েছিল প্রায় বিকেল 7টা। সেই রাতে আমি খালি রাতের বেলা অজিতেশকে নিজের ঘরে ওর লাল ডায়েরিটা নিয়ে কিছু লিখতে দেখলাম। আর ও যে কেসটা নিয়ে ভাবছে সেটা বলে দিতে হয় না। আর রাতের বেলা পুলিশ স্টেশন থেকে ফোন আসে আর জানা যায় শুভেন্দু পাল কলকাতায় নেই, তিনি কোনো কাজে বাইরে গিয়েছেন, ফিরবেন কাল। আর তার সেক্রেটারি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে কাল রাত 8টা, তার আগে কোনোভাবেই সম্ভব নয়। সুতরাং পরের দিন অজিতের সারাটা দিন বাড়িতে ছিল। তবে আমি লক্ষ্য করেছি তার মাথার ভ্রুকুটিটা কিন্তু যাচ্ছে না। দুপুরের দিকে খালি একবার হয়তো পুলিশ স্টেশনে ফোন করেছিল নন্দিনীর প্রেমিক অংশু সামন্তের খোঁজ নিতে। তবে অদ্ভুতভাবে অজিতেশ অচেনা ছেলেটার উপর নজর রাখতে পুলিশের লোককে বলে দেবে, এটা আমি কল্পনা করতে পারিনি। তবে সে কি মনে করেছে ওই ছেলেটা ওই খুন বা চুরির সাথে যুক্ত? সন্ধেবেলা চায়ের টেবিলে আমি আর অপেক্ষা না করে প্রশ্নটা করেই ফেললাম, আচ্ছা অজিতেশ, তুমি ওই অচেনা ছেলেটার উপর পুলিশি নজরদারি করতে বললে যে, তার কি কোনো কারণ আছে? অমরজিৎ, তুমি যে আজকাল বোকা বোকার মতো প্রশ্ন করে ফেলছো ভাইয়া। হ্যাঁ, প্রথম কথা হলো ওই ছবিটা কোথায় রাখা আছে, তার হদিশ কে কে জানতো? জানার কথা প্রথম অরূপ বসু, তার স্ত্রী এবং অহল্যার। কারণ সেই বাড়িতে তার যাতায়াত ছিল প্রায়শই। আর শুভেন্দু পাল কি? না অমরজিৎ, শুভেন্দু পাল খালি জানতো ছবিটা আছে, তবে সে ওই বাড়িতে যায়নি কোনোদিন। আর অহল্যা যদি ওই ছবিটার কথা তার প্রেমিককে কোনোভাবে বলে থাকে এবং তার প্রেমিক অংশু যদি নিজের লোভ সামলাতে না পেরে চুরি এবং খুনটা করে বসে, তদন্ত চলাকালীন কাউকে যে বাদ দেওয়া চলে না অমরজিৎ, এটা তো তোমার জানা। ঠিক আছে, বুঝলাম। তবে বিকাল যে হয়ে এলো, শুভেন্দু পালের বাড়ির দিকে যাবার সময় উপস্থিত। চলো তৈরি হয়ে না। অনন্তবাবু, আমাদের যে ঠিকানা দিয়েছে শুভেন্দু পালের, সেটা আমাদের বাড়ি থেকে মিনিট 10-এর হাঁটা পথ, তাই আস্তে ধীরে গেলেও চলবে। আমরা ঠিক 7:30টার মধ্যে তৈরি হয়ে বেরিয়ে পড়লাম রাস্তায়। শীতটা আজ বেশ জাঁকিয়ে পড়েছে। গায়ে মোটা আস্তিনের জামা আর শাল জড়িয়েও যেন ঠান্ডাকে দমিয়ে রাখা যাচ্ছে না। অজিতেশ গরম কাটাতে একটা সিগারেট চালিয়ে এগিয়ে চলল বড় রাস্তা ধরে। কোটিপতি শুভেন্দু পালের বাড়ি খুঁজে বের করতে তেমন একটা বেগ পেতে হয়নি। তবে টাকা থাকলে যে সবকিছুই কেনা যায় সেটা বলে দিতে হয় না। সাদা ধবধবে মার্বেল পাথরের কাজ করা বাড়িটা রাতের বেলাও তার উজ্জ্বলতা বজায় রেখে চলেছে। সামনে একটা ছোট্ট বাগান আর তার মাঝখানে নুড়ি পাথর বেছানো পথ, আর তার সামনে একটা ঝর্ণাও চোখে পড়ল। আমরা এগিয়ে যেতেই একটা চাকর দরজা খুলে এগিয়ে এলো, তারপর বলল, আপনি অজিতেশ বাবু? 8টায় অ্যাপয়েন্টমেন্ট ছিল আপনার, আসুন বসুন এখানে, বাবু আসছেন একটু পর। আমাদের বসানো হলো সুসজ্জিত একটি ডাইনিংয়ে। তবে যাই হোক, আমরা সেই ঘরে ঢোকার সাথে সাথে চোখ চলে গেল দেওয়ালে ঝুলতে থাকা অনেকগুলো পেইন্টিংয়ের দিকে।
আর সব থেকে আশ্চর্যের কথা হলো কাঁচের ফ্রেমে বন্দি একটা অয়েল পেইন্টিং। পেইন্টিংটা দেখা মাত্র আমার মুখ হা হয়ে গিয়েছে, কারণ কলকাতা গঙ্গার থেকে শহরের বুকে হাওড়া ব্রিজের সেই আঁকা অপূর্ব অয়েল পেইন্টিং। অজিতেশ আর সোফায় বসেনি, সে এগিয়ে গেল ছবিটার দিকে, ভালো করে নিরীক্ষণ করতে শুরু করলো পরপর ছবিগুলোকে। এই ছবিগুলোর দাম যে প্রচুর তা বলে দিতে হয় না। আমরা ছবিগুলো দেখতে ব্যস্ত এমন সময়ে একটু গলা খাঁকারির আওয়াজ শোনা গেল। ঘরে প্রবেশ করলেন প্রায় 6 ফুটের কাছাকাছি একজন বয়স 35-এর মানুষ। অজিতেশ ছবিগুলোর দিকে তাকিয়ে আছে দেখে বলল, ইফ আই এম নট রং, ইউ আর অজিতেশ বক্সি, রাইট? আপনি তো সেই বিখ্যাত গোয়েন্দা, তাই তো? গোয়েন্দা নয়, সত্যান্বেষী। আমি নিজেকে সত্য অনুসন্ধান মনে করি, তাই গোয়েন্দা কথাটা আমার সঙ্গে যায় না। একটা তদন্তের জন্য আপনার কাছে আসা মিস্টার পাল। ইয়া আই নো, পুলিশ আমার সেক্রেটারিকে হালকা বলেছে, তবে আমি ওসবে নেই। আমি ব্যবসায়ী মানুষ, আমার কাজ কেবল জিনিস কেনা আর ওটাকে চড়া দামে বিদেশি মার্কেটে বিক্রি করা, এই যা। আপনার কি প্রশ্ন আছে করে ফেলুন চটপট। আপনাকে বেশি বিরক্ত করব না। প্রথম প্রশ্ন হলো, আপনি তো চিত্রকর অরূপ বসুকে চিনতেন, তাই না? আর তার কাছ থেকে একটা অদ্ভুত ছবি কিনবেন, তাও আবার 20 লক্ষ টাকা দিয়ে। ইয়া, অরূপ ওয়াজ আ ফ্যান্টাস্টিক আর্টিস্ট। হি ওয়াজ লাইক আ ম্যাজিশিয়ান। ওর হাতে যেন একটা জাদু ছিল। ও যে হঠাৎ করে কেন সুইসাইড করলো বুঝতে পারলাম না। আমার কাছেও এর আগে কয়েকটা ছবি বিক্রি করেছিল বটে, তবে যে ছবিটা আমি ওকে 20 লাখ টাকা দিয়ে কিনবো বলি, সেটার সৌন্দর্য দেখলে তো আপনিও পাগল হয়ে যাবেন অজিতেশ বাবু। আমি ব্যবসায়ী মানুষ, আমি খাঁটি জিনিসের দাম ভালো মতোই চিনি। ও ছবি অকশনে উঠলে তার দাম 30-40 লাখ টাকার বেশি বই কম উঠতো না, তাই আমি ওটা কিনবো বলে দাম দিই। কিন্তু আনফর্চুনেটলি অরূপের মৃত্যুর পর নাকি ছবিটা খোয়া গেছে শুনলাম, তাই আর কি বা করার আছে বলুন। আপনি কি জানতেন যে অরূপ বসুর মৃত্যুটা আত্মহত্যা? হ্যাঁ, সেটাই তো শুনছি। আপনি কি অন্য কিছু মনে করছেন নাকি অজিতেশ বাবু? আমার মতে অরূপ বসুকে কেউ বা কারা প্ল্যান করে মেরেছে, আর এটা আত্মহত্যা নয়, পারফেক্ট খুন। কিন্তু আপনি যে ছবিটা পেলেন না, ওটা নিয়ে কি কোনো আফসোস আছে? শুভেন্দু পাল একটু গম্ভীর হয়ে বললেন, মিস্টার বক্সি, আমি খাঁটি জহুরি পেন্টিংয়ের ব্যাপারে। ওই ছবি যদি আমার হাতে আসতো তাহলে আমি প্রায় আরও 20 লক্ষ টাকা বেশি আয় করতে পারতাম। সে যাই হোক, আপনার সমস্ত প্রশ্ন শেষ আজকে আশা করি। তাহলে আজকের মতো নমস্কার। অজিতেশ বুঝলো লোকটা এখন আমাদের আর কিছু বলতে চায় না, তাই সেও হাসি মুখে নমস্কার জানিয়ে উঠে পড়ল। আপনাকে অনেকটা বিরক্ত করলাম মিস্টার পাল, তবে ভবিষ্যতে যদি কোনো দরকার পড়ে আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। আমি শুভেন্দু পালের বাড়ি ছেড়ে বেরিয়ে পড়লাম বড় রাস্তায়। ঘড়িতে দেখলাম প্রায় 8:45 কাছাকাছি। শীতের রাত বলে আশা করি রাস্তায় এখন থেকেই মানুষজন কম। খালি রাস্তা দিয়ে কয়েকটা গাড়ি পাশ কাটিয়ে বেরিয়ে যাচ্ছে নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে। কুয়াশাও পড়েছে হালকা। রাস্তায় যেতে যেতে আমি অজিতেশকে জিজ্ঞেস করলাম, লোকটাকে কেমন বুঝলে ভায়া? মন্দ না, এই শীতকালেও লোকটার গরম লাগে না আশা করি, কারণ ওর যা টাকা আছে, টাকার গরমেই শীত চলে যায়। মাঝে মাঝে অজিতেশ সিরিয়াস মুহূর্তগুলোতে এমনভাবে মজা করে যে কি বলবো। তবে বুঝলে অমরজিৎ, আমার মন বলছে আমি কিছুটা জিনিস ধরতে পেরেছি, সবটা আর ধোঁয়াশায় নেই। আর সেগুলো যদি সত্যি হয় তবে আমরা সঠিক পথে চলছি। কেসটা যেন জটিল থেকে আরো জটিলতর হয়ে উঠছে। অজিতেশ আর আমি পথ হাঁটতে হাঁটতে কথা বলছিলাম, তবে আর একটু এগিয়েই আমাদের সামনে পড়ল একটি অন্ধকার গলিটার মুখ। 4 মাথার মোড়টায় লোক তখন তেমন একটা ছিল না। আমরা পার হয়ে ওই গলিতে ঢুকতে যাব, ঠিক সেই সময় একটা বড় কাণ্ড ঘটে গেল। সমস্ত ঘটনাটা এত দ্রুত হলো যে বলে বোঝাতে পারবো না। আমরা যেদিক থেকে এগোচ্ছি তার অপর দিক থেকে ভেসে এলো একটা গাড়ির তীব্র ইঞ্জিনের শব্দ। অজিতেশ আর আমি পথ পার হচ্ছি, হঠাৎ করে একটা গাড়ি বলা নেই ক নেই বিশ্রীভাবে অত্যন্ত দ্রুত বেগে এগিয়ে চলল আমাদেরই দিকে। যে গাড়ির চালক সে হয়তো ইচ্ছে করেই এতটা জোরে চালাচ্ছে। লোকটার মতলব ছিল হয়তো আমাদের গাড়ির নিচে ফেলে মেরে ফেলা, কিন্তু অজিতেশ সব সময় অত্যন্ত চনমনে এবং প্রস্তুত থাকে। এক ধাক্কায় আমায় ফেলে দিল রাস্তার অপর দিকে, আর সঙ্গে সঙ্গে শেষ মুহূর্তে নিজেও লাফ মেরে দিল। তারপর একটা ডিগবাজি খেয়ে নিজে পড়ল একটা ল্যাম্পপোস্টের কাছে।
ওর হাতে বোধ করে হালকা চোট লেগেছে, তবু সেটা নিয়ে নিজেই উঠে দাঁড়ালো। তারপর জামার দিকটা একটু ছেড়ে বলল, অমরজি তুমি ঠিক আছো তো? হ্যাঁ অজিতেশ, আমি ঠিক আছি, কিন্তু তোমার হাতটা একটু ছড়ে গেছে তো। ও কিছু হবে না, কিন্তু একটা জিনিস স্পষ্ট বলো, কেউ হয়তো চাইছে না যে আমি এই কেসটা হাতে নিয়ে এগোই। তবে যে হামলাটা করিয়েছে সে ভালোভাবেই জানতো যে এই সময় আমরা এই পথ দিয়ে ফিরে যাব। চলো বাড়ির দিকে এগোনো যাক, মাথাটা একটু একটু করে খুলছে। আমরা বাড়ি ফিরে এলাম। অজিতেশ আজ একসাথে খেলো না, ওর খাবারটা ঘরে গিয়ে দিয়ে আসতে হলো। ও এখন ভাবনার দুনিয়ায় ডুবে আছে। এখন কেউ ওকে ডিস্টার্ব করুক ও পছন্দ করে না। রাতে খালি ও কার সাথে যেন ফোনে কিছু একটা আলোচনা করলো, তবে সেটা যে কি বিষয় নিয়ে তা জিজ্ঞেস করার আমার সাহস হয়নি। পরের দিন সকালে উঠতে আমার বেশ দেরি হয়ে গেল। তাই যখন ঘুম ভাঙল তখন দেখি অজিতেশ বাড়িতে নেই। সে হয়তো কেসটার ব্যাপারে কোনো তথ্য সংগ্রহ করতে বেরিয়ে গিয়েছে। অগত্যা কি করব, ওর ঘরে গিয়ে দেখি বিছানায় ওর লাল ডায়েরিটা পড়ে আছে। আনমনে ডায়েরিটা তুলে পড়া শুরু করলাম। সেখানে পরপর লেখা আছে কিছু প্রশ্ন। 1. খুন, তবে আত্মহত্যার রূপ দেওয়ার চেষ্টা কেন? 2. শেষ ছবিটা বদলে দেওয়ার কারণ কি? সেটা কি আত্মহত্যার রূপ দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে? 3. অহল্যা চক্রবর্তীর সাথে চিত্রকরের সম্পর্ক কতটা গভীর? নন্দিনী বসুর অবদান কতটা? 4. 20 লক্ষ টাকার ছবির জন্য কি কেউ কাউকে খুন করতে পারে না? খুন করার সুযোগ সব থেকে বেশি ছিল অহল্যা, নন্দিনী বসু আর যদি যদি কোনো ভাড়াটে গুন্ডা বাড়িতে প্রবেশ করে থাকে। 5. ছবিটা তবে চুরি হলো কিভাবে, আর কেই বা নিল? 6. শুভেন্দু পাল লোকটা কেমন, সে কি কোনোভাবে যুক্ত? 7. এসপি লেখা ব্রেসলেটের মানে কি? এই শেষের প্রশ্নটা আমার ঠিক মাথায় ঢুকলো না। কার হাতে অজিতেশ দেখেছিল ওই এসপি লেখা ব্রেসলেট? সে যাই হোক, এত সব কঠিন রহস্য আমার মাথায় ঢুকবে না। সময় আসলে অজিতেশ সব রহস্যের জট খুলে ফেলবে আশা করি। এখন অপেক্ষা করাই শ্রেয়। তবে অজিতেশ যখন ফিরল তখন প্রায় দুপুর 12টার কাছাকাছি, আর ওর মুখে তখন খেলা করছে অদ্ভুত একটা হাসি। এই হাসির অর্থ আমি জানি। ওর কেসটার সমাধান মোটামুটি হয়ে গিয়েছে, শুধু এখন অপেক্ষা খুনিকে খুঁজে বার করতে হবে। তবে অন্যদিকে চুরি যাওয়া ছবিটা দেখার জন্য আমার মন খুব উদ্গ্রীব হয়ে আছে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি আর অজিতেশ তখন বসে কেসটা নিয়ে কথা বলছি, ঠিক এমন সময়ে টেলিফোনটা বেজে উঠল। স্পিকারই ছিল, তাই বুঝতে কোনো অসুবিধাই হয়নি। ফোনটা করেছেন ডিএসপি অনন্ত চ্যাটার্জি, এবং তিনি অত্যন্ত উত্তেজিত স্বরে বললেন, হ্যালো, হ্যাঁ অজিতেশ বাবু, হ্যাঁ বলছি যে আপনি ওই অংশু নামক ছেলেটির ওপর নজর রাখতে বলেছিলেন না? আমার লোক এতদিন ওর পিছনে এঁটুলির মতন লেগেছিল, তবে ছেলেটা এখন একটা গাড়ি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, আর আমার লোক ওই ছেলেটার আশেপাশেই আছে, আমার বিশ্বাস। কথাটা শেষ হওয়ার আগেই অজিতেশ বলে উঠল, ওদের পালাতে দেওয়া যাবে না অনন্তবাবু। আমি আর অমরজিৎ এখনই ট্যাক্সি নিয়ে এগোচ্ছি। আপনি আপনার পুলিশ ভ্যান নিয়ে তাড়াতাড়ি চলে যান। অহল্যা নামক ওই মেয়েটির ফ্ল্যাটের কাছে ঘাপটি মেরে থাকবেন। বুঝতে দেবেন না আমরা ওদের ফলো করছি। অহল্যা আর অংশু পালাবার চেষ্টা করছে, ওদের ধরতেই হবে। আমাকে আর বলতে হবে না, অজিতেশ ফোনটা রাখার আগেই আমি তৈরি। যে যা পড়েছিলাম ওটা নিয়ে তীব্র গতিতে বেরিয়ে এলাম রাস্তায়। তবে অজিতেশ যে ওর রিভলভারটা সঙ্গে নিতে ভোলেনি। রাস্তায় একটা ট্যাক্সিকে থামিয়ে দ্রুত গতিতে গাড়ি ছুটিয়ে দিতে বলল অহল্যা চক্রবর্তীর ফ্ল্যাটের ঠিকানার উদ্দেশ্যে। আমি জানি পুলিশ আমাদের অনেক আগেই সেখানে পৌঁছে যাবে আশা করি। মিনিট 15 রাস্তা তীব্র গতিতে ড্রাইভ করে ড্রাইভার আমাদের অহল্যা চক্রবর্তীর ফ্ল্যাটের নিচে পৌঁছে দিল 10 মিনিটের মাথায়। তবে কাছাকাছি যেতেই দেখলাম একটা হলুদ গাড়ি দ্রুত বেগে বেরিয়ে গেল ফ্ল্যাটের নিচ থেকে। অজিতেশ ড্রাইভারকে উদ্দেশ্য করে বলল, ফলো করুন, ওই হলুদ গাড়িটাকে ফলো করুন। ড্রাইভারও বোধ করি রোমাঞ্চ অনুভব করে নিজের গাড়ি ছুটিয়ে দিয়েছে সেই দিকে তীব্র গতিতে। তবে আমার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, পুলিশের গাড়ি কোথায়? ওরা কি আজও লেট নাকি? কিন্তু সেটা ভাবার সাথে সাথে হলুদ গাড়িটার বাম পাশের একটা রাস্তা দিয়ে বেরিয়ে এলো দুটো পরপর পুলিশের জিপ। আমি বুঝলাম ওরা লুকিয়েছিল, কারণ প্রমাণ না পেলে গ্রেফতার করা উচিত হবে না। মিনিট খানেকের মধ্যেই আমরা এসে পড়লাম হাইওয়েতে। প্রবল গতিবেগে ছুটে চলেছে হলুদ গাড়িটা।
তার থেকে বেশ খানিকটা তফাতে আমাদের ট্যাক্সি, আর তার একটু পেছনেই অনন্তবাবুর দুটো জিপ। অনন্তবাবু একটা চোঙাকৃতি মাইক্রোফোন নিয়ে চিৎকার করে বললেন, অহল্যা ও অংশু, পালিয়ে কোনো লাভ নেই, তোমরা ধরা পড়ে গিয়েছো। পুলিশের কাছে আত্মসমর্পণ করো, তোমাদের কাছে আর কোনো পথ নেই, গাড়ি থামাও। কিন্তু হলুদ গাড়িটা আসতে হওয়ার পরিবর্তে নিজের গতিবেগ আরও খানিকটা বাড়িয়ে দিল। অজিতেশ বিড়বিড় করে বলল, এভাবে কিছুই হবে না। তারপর গাড়ির আওয়াজকে খানিকটা ছাপিয়ে গলা চড়িয়ে অজিতেশ ড্রাইভারের উদ্দেশ্যে চিৎকার করে বলল, আমাদের গাড়িটা ওই গাড়িটার একদম পেছনেই আছে, তুমি একটু ডান পাশে নিয়ে এসো গাড়িটা। আমি ওভারটেক করতে বলিনি, তুমি শুধু পাশের লেনে নিয়ে চলো, আমার একটু জায়গা দরকার। অগত্যা ড্রাইভার গাড়িটার সোজাসুজি পেছনে না গিয়ে আমাদের গাড়িটা খানিকটা ডান পাশে সরিয়ে আনল। হলুদ গাড়িটা যেন একটু একটু করে আরও দূরে চলে যাচ্ছে। ঠিক তখনই আমায় ও ড্রাইভার দুইজনকে অবাক করে অজিতেশ পকেট থেকে তার রিভলভারটা বের করলো। ও যে এটা সাথে নিয়ে এসেছিল তা আমি জানতাম। গাড়ির বাঁ দিকের কাঁচটা নামানোই ছিল। অজিতেশ ডান হাতের রিভলভারটা নিয়ে সম্পূর্ণ হাতটা ও মাথার কিছুটা অংশ গাড়ি থেকে বের করলো। তারপর 3 সেকেন্ড লক্ষ্য স্থির করে 2 বার গুলি চালালো। সাথে সাথেই হলুদ গাড়ির পেছনের একটা চাকা বার্স্ট করলো। গাড়ির নিয়ন্ত্রণের বাইরে গিয়ে এদিক ওদিক ঘুরে ধাক্কা মারলো পাশের একটি পোস্টে। আমাদের গাড়িও তার কাছাকাছি গিয়ে থামলো। আমরা প্রত্যেকেই তড়িঘড়ি করে নেমে পৌঁছলাম অ্যাক্সিডেন্টের কাছাকাছি। গাড়ির বনেট থেকে সমানে ধোঁয়া বেরোচ্ছে। গাড়ির দরজা অনায়াসে খোলা যায়। গাড়িতে তখন আহত এবং জ্ঞান শূন্য অবস্থায় বসেছিল অংশু নামক এক কম বয়সী যুবক, আর অপর সিটে অহল্যা। ভাগ্যক্রমে দুজনের কারোরই তেমন চোট আসেনি, শুধু ঘটনার আকস্মিকতায় হিতাহিত জ্ঞান হারিয়েছে। অনন্তবাবু, আপনি দুজন পুলিশ সহকর্মীকে একটা জিপ দিয়ে পাঠিয়ে দিন থানায় খবর দেওয়ার জন্য, যাতে তারা এই গাড়িটার যথাসাধ্য ব্যবস্থা করতে পারে, আর তারপরই তারা যেন চলে আসে অরূপ বসুর বাড়িতে। আমি, অজিতেশ এবং অনন্তবাবু আমাদের ট্যাক্সি নিয়ে প্রথমে গিয়ে উঠি চিত্রকর অরূপ বসুর বাড়ি। আর একটা পুলিশ জিপ 2 জন অজ্ঞান হয়ে থাকা অহল্যা এবং অংশুকে নিয়ে হাজির হয় আমাদের পেছন পেছন। সেখানে একটু জল খেয়ে ও বাতাস পেয়ে অংশু এবং অহল্যা দুজনেই সঙ্গীত ফেরে আর বলতে থাকে, বিশ্বাস করুন, আমরা পালিয়ে যাচ্ছিলাম, এটা ঠিক কথা, কিন্তু আমরা কিছু করিনি। কিন্তু নন্দিনী বসু আমাদের দেখে যেন ভূত দেখার মতো চমকে উঠেছেন। তিনি অত্যন্ত ভয়ের সাথে বললেন, এটা হচ্ছে কি? আমার বাড়িতে এসব কেন? ওরাই কি তবে খুন করেছে আমার স্বামীকে? অজিতেশ হাসি মুখে বলল, বেশ ভালো নাটক করতে পারেন দেখছি আপনি, মিসেস বসু। আপনার সব প্রশ্নের উত্তর পাবেন। একটু বসুন বসুন, জিরিয়ে নিন একটু। আমরা তখন বসেছি চিত্রকর অরূপ বসুর বড় বৈঠকখানায়। এরই মধ্যে একজন পুলিশ কনস্টেবল এসে জানালো শুভেন্দু পাল বাড়িতে নেই। লোকটা নাকি সময় বুঝে পালিয়ে গা ঢাকা দিয়েছে। আমি বুঝলাম এটাই সঠিক সময়। এবার সমস্ত রহস্যের সমাধান হতে চলেছে, শুধু কিছুটা সময়ের অপেক্ষা। আমি যেন ধৈর্য ধরে আর বসতে পারছিলাম না। তবে আমার আগেই অনন্তবাবু প্রশ্নটা করেই ফেললেন, আচ্ছা অজিতেশ, আমার তো কিছুই মাথায় ঢুকছে না, হচ্ছেটা কি? তোমার কথা মতো সব কিছুই তো হলো, কিন্তু আসল কথা মানে খুনিটাকে, আর কিভাবেই বা অরূপ বসু খুন হলেন? অজিতেশ দেখলাম উঠে দাঁড়িয়ে শান্তভাবে তার পকেট থেকে একটা সিগারেট বার করে আনলো। তারপর সেটা ধরিয়ে একটা শুক টান দিল আর একটা ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে বাতাসে ছেড়ে বলা শুরু করলো, গোলমাল অনন্তবাবু, বিস্তর গোলমাল আছে। সবটা প্রথম থেকে না বললে ধরতে পারবেন না। আহা অজিতেশ, আর হেয়ালি করো না বন্ধু, সবটা খুলে বলো এবার। আমাদের এখন সব শুরু থেকে মনে করতে হবে। আসলে আমি প্রথম থেকে দেখেই বুঝতে পেরেছিলাম এই ঘটনাটা খুন, আর খুনটা হয়েছে অত্যন্ত সাবধানে আর পাঁকা দুটো মাথার বুদ্ধিতে। 2 জন বলছি, তার কারণ আছে। আমি প্রথমেই চলে যাব মিসেস বসুর কাছে। আচ্ছা নন্দিনী ম্যাডাম, আপনি বলেছিলেন আপনার ঘুমের ওষুধ খেয়ে ঘুমানোর অভ্যেস আছে, তাই তো? অজিতেশের কথা শুনে নন্দিনী বসু চিৎকার করে বলে উঠল, ভুল বলেছি নাকি? আপনি গিয়ে ওই ড্রয়ারের ওপর রাখা প্রেসক্রিপশনের ওষুধটা দেখে আসুন। অজিতেশ দ্রুত গতিতে সেইখানে গিয়ে ওষুধের পাতাটা হাতে নিয়ে বলল, আপনি আপনার বাড়ির কাছের ওষুধের দোকানে খবর নিয়ে দেখেছি, আপনি ওই ওষুধটা কিনেছেন প্রায় 4 দিন আগে। কিন্তু ওই ওষুধের পাতায় মোট ওষুধ খরচ হয়েছে 6টা। আমি যতদূর জানি হাই ডোজের ঘুমের ওষুধ রাতে ঘুমানোর আগে একটাই খাওয়ার নিয়ম।
তবে আপনার বাকি দুটো ওষুধ গেল কোথায়? কথাটা শোনা মাত্র নন্দিনী বসুর মুখে যেন আতঙ্কের ছায়া নেমে এলো। তার মুখ থেকে একটা কথাও যেন বেরোলো না। অতঃপর অজিতেশ আবার বলা শুরু করল। কি বলবেন না মিসেস বসু? তবে আমি বলি, আপনার মোট ওষুধ খরচ হয়েছিল 3টে, বাকি 3টে আপনি তো আপনার স্বামীর খাবারে মিলিয়ে দিয়েছিলেন, তাই তো? অতিরিক্ত ডোজে অরূপ বসুর মৃত্যু না হলেও তিনি চলে যান চিরনিদ্রায়। আপনি তারপর তার গলায় দড়ির ফাঁস লাগিয়ে তার শ্বাসরোধ করে খুন করেন। আর সবশেষে ঘটনাটা সাজানোর জন্য দড়ি দিয়ে ফ্যানের সঙ্গে লাগিয়ে নিচে টুল রেখে আত্মহত্যার নাটকটা করেছিলেন, কি তাই তো? কি বলছেনটাকে অজিতেশ বাবু? উনি আমার স্বামী ছিলেন, আমি ওনাকে প্রাণের থেকেও বেশি ভালোবাসতাম। আমি কেন খুন করতে যাব ওনাকে? চুপ করুন আপনি। যদি আপনি অরূপ বসুকে ভালোবাসতেন তবে আপনার হাতে ওই এসপি লেখা ব্রেসলেটটা কি করছে? এই বাড়িতে কারোর নাম তো এসপি দিয়ে শুরু হওয়ার কথা নয়। ওইটার মানে কি আমি বলে দিচ্ছি। ওই এসপি কথাটার অর্থ হলো শুভেন্দু পাল, যার সঙ্গে বেশ কয়েক মাস ধরেই আপনার একটি মধুর সম্পর্ক চলছিল আশা করি। আর আপনি সেটা অস্বীকার করতে পারেন না। নন্দিনী বসুর মুখে আর যেন একটাও কথা নেই। স্বীকার করার পর বাঘিনী যেমন শান্ত হয়ে যায়, নন্দিনী বসুর সমস্ত তেজ যেন এক নিমেষে শেষ হয়ে গেল। আমি তৎক্ষণাৎ বলে উঠলাম, তবে দুটো রহস্যের কিনারা কিন্তু এখনো হয়নি অজিতেশ। প্রথম হলো অরূপ বসুর মৃতদেহের পাশের ছবিটা পাল্টে কেন অন্য ছবিটা রাখা হয়েছিল, আর অপরদিকে অহল্যায় কি সব থেকে দামি অর্থাৎ 20 লক্ষ টাকা দামের ছবিটা চুরি করেছিল। তোমার প্রথম প্রশ্নের উত্তর হলো নন্দিনী বসু ছবিটা বদলে দিয়েছিলেন কারণ তিনি ওই ছবির লাল রং ও বিভৎসতা দেখিয়ে এটা প্রমাণ করাতে চেয়েছিলেন তার স্বামী অরূপ বসু আত্মহত্যাই করেছিলেন। তবে একটা জিনিস তিনি ভুলে গেছেন, যেটা আমি খেয়াল করি। আগের দিন রাতে আঁকা ছবির রং শুকালে আর বহুকাল আগের আঁকা রং শুকালে তার আকাশ পাতাল তফাৎ থাকবে। এই তথ্যটা আমায় অনেকটা ব্যাপার বুঝতে সাহায্য করে। সে যাই হোক, এখানে আমি এবার আসি অহল্যা চক্রবর্তী ও অংশু সামন্তের কথায়। তারা সত্যি গরিব। অহল্যা সামান্য টাকার বিনিময়ে মডেল হিসেবে কাজ করত অরূপ বসুর, আর অপরদিকে অংশু ছিল একজন ট্যাক্সি ড্রাইভার। সুতরাং তারা জীবনে এবার বড় সিদ্ধান্ত নিতে অর্থাৎ বিয়ে করবে ঠিক করে। আর তাদের এখন দরকার প্রচুর পরিমাণে টাকা। অহল্যা জানতো যে অরূপ বসু তার সব থেকে দামি পেন্টিংটা কোথায় রাখেন, তাই শেষ দিন যখন সে মডেল হিসেবে তার কাজ করতে আসে তখনই সেটা বার করে নিয়েছিল সে। আর ওই একটা ছবি বিক্রির টাকা ওদের জীবন বদলে দিতে পারত। তাই লোভের বশে ওরা এই কাজটা করে ফেলে। ওরা হয়তো আগেই পালিয়ে যেত ছবিটা নিয়ে, তারপর মোটা দামে বিক্রি করত সেটা। কিন্তু ওরা বুঝতে পারেনি যে সেই রাতেই নন্দিনী বসু খুন করবে তার স্বামীকে, আর পরের দিনই তাকে মুখোমুখি হতে হবে অজিতেশ বক্সী। যাই হোক, নন্দিনীর ওই প্লাস্টিকের পেপার কভারটার মধ্যে আশা করি ছবিটা। আমার কাজ মোটামুটি এখানেই শেষ। তবে দুঃখ একটাই যে আমি অজিতেশের উদ্দেশ্যে উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলাম, কি অজিতেশ? আমাদের কোটিপতি অর্থাৎ শুভেন্দু পাল এখন এর মতো গা ঢাকা দিয়েছেন। আসল যে দুজনের মাথার বুদ্ধিতে খুন হতে হয় অরূপ বসুকে, তার মধ্যে অন্যতম হলেন তিনি। পুলিশ তল্লাশি চালাক, আশা করি তার হদিশ ঠিক পাবে। তবে আমার একটা আর্জি আছে ডিএসপি অনন্ত চ্যাটার্জি। অনন্তবাবু মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ অবশ্যই মিস্টার বক্সি, বলুন কি আর্জি আপনার। আমরা নিশ্চিত সেটাকে পালন করবার চেষ্টা করব। এ দুটো কম বয়সী ছেলে মেয়েরা খুনের সঙ্গে বা কেসের সঙ্গে পরোক্ষভাবে জড়িয়ে পড়েছে লোভের বশে। তারা চুরি করেছে ঠিকই, কিন্তু সেটা খুনের থেকে নগণ্য অপরাধ। তাই ওদের যতটা কম সাজা দেবার বন্দোবস্ত করা যায় সেটার ব্যবস্থা করুন। নমস্কার। আমার সত্যান্বেষণ এখানেই শেষ। তবে নতুন কেস আসলে নিশ্চয়ই আমাকে খবর দিতে বলবেন না? ওঠো অমরজিৎ। আমরা সেই দিনের মতো সেই বাড়ি দিয়ে চলে আসলেও তার ঠিক 3 দিনের মাথায় খবরের কাগজে একটা খবর দেখে চমকে উঠি। কারণ সেখানে বড় বড় হেডলাইনে লেখা, কলকাতার নাম জানা ব্যবসায়ী শুভেন্দু পাল গ্রেফতার। আর সেই দিনই বাড়িতে আসা একটা চিঠি, সেটাই ছিল সরকারের তরফ থেকে একটা ধন্যবাদ পত্র।
খ্যাতনামা চিত্রকর অরূপ বসুর খুনের কিনারা করে দেবার জন্য, আর ছিল একটা মোটা অঙ্কের টাকা, যা দিয়ে অজিতেশের 1 মাস পায়ের ওপর পা তুলে বেশ কেটে যাবে। এতক্ষণ আপনারা শুনছিলেন লেখক রূপম রায়ের লেখা চিত্রশিল্পী হত্যা রহস্য। তাহলে কেমন লাগলো আমাদের আজকের এই নিবেদন? কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আর এরকম বহু রোমাঞ্চকর গল্প শুনতে গেলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতেও ভুলবেন না। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।